প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম একদম বিছানাটা ছেড়ে সববার প্রথম আমার রাধা মাধবের দর্শন পেতে। তবে হ্যাঁ, বিছানাতে বসে বসেও আমি আমার কিছুটা জব সেরে নিয়েছিলাম, তারপরে একটু ব্যায়াম সেরেছিলাম, তারপর বেরিয়ে আমার রাধা মাধবের দর্শনটা পেয়ে সারা দিনটা শুরু করতে চাই। আর আমাদের প্রচণ্ড পরিমাণে সৌভাগ্য, যেটা কিনা ঘর থেকে বেরোলেই ডান দিকে রাধা মাধবের দর্শনটা আমরা রোজ রোজ পেয়ে থাকি। সেটা আমরা কোথাও শুভ কাজে যাই বা ঘর থেকে বেরোই, ভালো মন্দ সবেতে। চল, অনেক কথা হবে, অনেক গল্প হবে, ব্লগ সংক্রান্ত অনেক গল্প আছে। তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ভীষণ ভালো আছি। আর ফিরে এসেছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওর সাথে। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটা ওই যে পুরো 6:15। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন ব্লগ শুরু করলাম। আমাদের জীবনে পরিস্থিতি এমনই এক এক পর্যায়ে এক এক সময় চলে আসে, জানো তো, আমাদের কন্ট্রোল করতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তবে কি জানো তো, কন্ট্রোল করার মতো একটা সব থেকে বড় ক্ষমতা দরকার। আর সেই ক্ষমতাগুলো আবার প্রত্যেকটা মানুষের শরীরে থাকে না। আর হ্যাঁ দেখো, ধৈর্য ধৈর্য নিয়ে যদি আমরা যে কোনো কাজ কর্ম করে থাকি, হয়তো আমরা কিছুটা হলেও দেরিতে সে ফল পেয়ে থাকবো। তার আগে যদি ধৈর্য ধরে রাখি না, বলে না যে সয় সে তো রয়। দেখো, সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলে যায়, কিন্তু স্মৃতিগুলো কখনো বদলায় না। সেই স্মৃতিগুলোই কিন্তু আগের মতো রয়ে যায়। আর হ্যাঁ, দুঃখের কথাগুলো বিশেষ করে আমাদের মনে থাকে, তবে সুখের কথাগুলো একদম মনে থাকে না। তাই তো ভাবি, স্মৃতি হিসাবে যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে সেই দুঃখের কথাগুলো রেখেই আমাদেরকে স্মরণ করতে হবে। দেখো, সুখ নিয়ে যেসব আলোচনা করা হয়, সে সুখের পেছনে একবার ভেবে দেখো, কোনো কিছুই নেই। আর যদি দুঃখটাকে তুমি একদম একবার ভেবে দেখো, এই জীবনে আমি এই কষ্ট পেয়ে পেলাম, এই কষ্ট পেয়ে এইটা করলাম, তবে তার মতো কিন্তু মহান কিছু নেই। তাই আমি ভাবি, সুখের থেকে দুঃখটাকেই আমার বেশি প্রাধান্যটা দেওয়া উচিত। আমি দুঃখ কষ্ট পেয়েছিলাম বলেই তো আজ এই জায়গায় পৌঁছে গিয়েছি। এইটার জন্য আমি দুঃখ করেছিলাম বলেই তো আমি একটা জায়গায় দাঁড়াতে পেরেছি। তাই বলি, সুখকে না, দুঃখকেই প্রাধান্য দাও। চল, দেখো, যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো, গাছেরাও তো তাদের পাতা হারায় প্রত্যেকটা বছর, তবুও তো দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের প্রতীক্ষায়। হ্যাঁ, সেই তো একটা গাছ, তারও তো অনেক ক্ষমতা, এই যে কষ্ট সহ্য করা, আর এই যে এত যন্ত্রণা বেদনাকে ভুলে সে নতুন বছরের জন্য অপেক্ষায় থাকে। তাহলে আমরা মানুষ কেন পারবো না? এটাই হচ্ছে আমার টেন্ডেন্সি। যে মাছের কাঁটা বেশি, সে মাছের তো স্বাদও বেশি হয়। আর যে ব্যক্তি সৎ বেশি হয়, তার জীবনেও কষ্ট বেশি হয়। তাই কষ্টকে হজম করতে শিখতে হয়। অনেক পেরে গিয়েছি গো বন্ধুরা, অনেকটাই কষ্টকে হজম করে নিয়েছি। সেই কষ্ট পেয়ে পেয়ে কষ্টের মূল্যটাকে বুঝতেও পেরে গিয়েছি। দেখো, আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। কারণ মূল্য না দেওয়া মানুষের কাছে না থাকাটাই বেশি উত্তম। তাই দেখো, জীবনে বেঁচে থাকার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। আর এই যে সংসারটাকে টিকিয়ে রাখার জন্য অনেকটা ধৈর্য আর অনেকটা মায়াও প্রয়োজন হয়। আচ্ছা বন্ধুরা, অনেক বকবক করে ফেললাম না? ওইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে নিয়ে চলে গিয়েছি, বলতে পারো পুরো ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে দিয়েছি। তারপর টেবিলটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। টেবিলের সামনে এবং গ্যাসের সামনে যে জানালা দুটো দেখতে পেলে, ওইতে মেঝেগুলোতে বেশ ময়লা জমে যায়। আর মাঝের মধ্যে ওই মেঝেগুলোকেও বেশ ভালো করে পরিষ্কার করে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তারপরে বাইরে চেয়ারটা রাখা থাকে, চেয়ারটাতে মধ্যেও হালকা হালকা ময়লা জমে থাকে। আর ওই চেয়ারটা আর তার সঙ্গে সঙ্গে সামনের যে আমার দুয়ারের যে কাভারটা আছে না, ওই টিন দিয়ে ঘেরা, টিনটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এসেছি রুমের মধ্যে, কারণ কি বাইরের কাজপাটগুলো সেরে নিয়েছি, আর রুমের কাজটা একটু দেরি করে করব বলেই আজকে দেরি করলাম। তাই রুমের মধ্যে এসে এই যে পর্দাগুলোকে বেশ ভালো করে ঝেড়ে নিলাম। কারণ কি, এই যে আনাচে কানাচে পর্দার মধ্যেও জানো তো, আর ওই যে জাল ফাঁসগুলো, কি জাল ফাঁসগুলো তো
ছোট্ট ছোট্ট মাকড়সার জাল ফাঁস হয়েই থাকে। তবে বাড়ির মধ্যে খুব একটা বেশি না হলেও এক এক সময় বেশ ভালো পরিমাণে বোঝা যায় দেওয়ালের মধ্যে। তবে আমার এখানে একটা বৌমার জানো তো প্রচণ্ড পরিমাণে অসুস্থ। ওই যে মাকড়সার কামড় খেয়েই কিন্তু এতটাই পরিমাণে অসুস্থ হয়ে পড়ে গিয়েছিল, তাকে পর্যন্ত এইমসে নিয়ে যেতে হয়ে গিয়েছিল। আর সেই ভয়ের তাড়নাতে প্রত্যেক মানুষ সচেতন, আর আমি তো বেশ সুন্দরভাবে সচেতন হয়েই গিয়েছি। আর ওই কারণে দেখো আনাচে কানাচগুলো বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি। আগের দিনে রুমটাতে বেশ ভালো করে ঝাড়পোছ দিয়ে দিয়েছিলাম, আজকে আবার পর্দাগুলো ঝাড়পোছ দিয়ে দিলাম। তারপরে বিছানাটা বেশ ভালো করে গুছিয়ে নিলাম। কালকে বিছানাটা বেশ ভালো করে ঝেড়ে ঝুড়ে রোদ খাইয়ে যা ছিল একদম ডিপ ক্লিন করে ফেলেছিলাম। তাই আজকে দেখো একটুও কিন্তু এলোমেলো হচ্ছে না। তাই কিছুটা না যেটা না গোছালে নয় সেই জিনিসটাকে একটু জাস্ট এই যে বালিশগুলো গুছিয়ে নিলাম। বিছানাটা আবার এইভাবে টান টান করে না রাখলে আমার আবার ভালো লাগে না। রুমের মধ্যে এই যে বিছানাটাই হচ্ছে সব থেকে সেরা একটা জিনিস। তো এটাকে ভালো করে গচ্ছিত রাখা মানেই রুমটা বেশ ভালো সৌন্দর্য। তবে আজকে কোনো রকমভাবে কোনো আমি শরবত তৈরি করতে পারলাম না, আর ওই ছোলার জলটাও ভিজাতে পারলাম না। তাই দেখো বেশ ভালো করে করে কতখানি জল খেয়ে নিলাম। এখন চান করতে যাব। কাজকর্ম করে অনেকটাই পরিমাণে হাঁপিয়ে গিয়েছি, তাই পাখা চালিয়ে কিছুটা জল খেয়ে ব্রাশ এবং পেস্টটা নিয়ে তারপরে যাব চান করতে। একটু বসেই যাই, 5-10 মিনিট বসে যাওয়ার পরে না হয় চানটা করতে যাব। এই গরম গায়ে আবার যদি আমি গিয়ে চানটা করি আবারও সেই ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। বিশেষ করে কি জানো তো, আমার যে এই এত বড় জ্বর থেকে উঠলাম আমার নিজেরই গুণের জন্যে। আমি সেই গরমটাতে সহ্য করতে না পেরেও সারাদিনে 3 বার করে আমি গা ধুয়ে নিতাম। আর তার ফল কোথায় আর যাবে বলো, হতেই পারে। তবে এখন আর কোনো রকমভাবে সে ভুল করব না, নিজেকে একটু একটু সচেতন রাখার চেষ্টা করব। চলো চান টান করে তারপরে পুজোটা দিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরাতে পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে আমার গোবিন্দ এবং আমার গীতা ভাগবতগুলো একটু বন্ধুদের সামনে শেয়ার করি। অনেক দিন হলো এই গীতা ভাগবত এটা আমি শেয়ার করতে পারিনি, তাই আজকে ছুটতে চলে এসেছি আমার এই যে গীতা ভাগবতটা নিয়ে। কেমন লাগলো গো, অনেকটা পরিমাণে সাদা ফুল পেয়েছিলাম আজকে, তাই অনেক সাদা ফুল দিয়ে পুজোটা করে নিয়েছিলাম। এইভাবে অনেক অনেক বেশি যদি ফুল দিয়ে পুজো করতে পারি না, মনটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হয়ে যায়। আগের দিনের ভিডিওতে সোমা দিদিভাই কমেন্ট করেছিল, কত জামা কাপড় কাচলে দিদিভাই, স্বামীর ঘরের মতো সুখ অন্য কোথাও নেই দিদিভাই। একদম গো, স্বামীর ঘরের মতো সুখ অন্য কোথাও হতে পারে না। সেই বাবার বাড়িতে ভাবো তো, আমরা যখন বাবার বাড়িতে থাকতাম বাবা মায়ের বোঝা হয়ে থাকতাম। বাবা মা যখন আমাদের 2-4 হাতকে 4 হাত করেই দিল, তারপরে স্বামীর ঘরে বোঝা। তো কি জানো তো, তারপরে ছেলে সন্তান হলে ওর কাছে তো বোঝাই। তো আমিও মনে করি স্বামীর ঘরের মতো স্বর্গসুখ আর কোথাও মেলে না। দেখো, স্বামীর ঘরেই যদি মৃত্যুটা হয় সেই রকম সুখ আর কোথাও হয় না। আচ্ছা চলো, ওইদিকে দুধের বোতলটা দিতে এসেই দেখলাম খুড়শ্বশুর মশাই দেখো ফুলগুলো বেশ ভালো করে পেপারে ভরে দেখো পেপার করে দিচ্ছে। তবে ফুলগুলো করেছিল আমার একজন যা, আর খুড়শ্বশুর মশাই হেল্প করে দিচ্ছিল। কি ভারী সুন্দর লাগছে ফুলের প্যাকেটগুলো, তাই না? তবে আবারও একদিন তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ওইদিকে বাড়ি ফেরার পথেই দেখলাম একটা বেল পড়ে গিয়েছে। বেলটা বেশ পরিমাণে বড় ছিল, তবে এত অফ সিজনে কেন বেলটা পড়ে যাচ্ছে সেটাও ভেবে পাচ্ছি না। এখন তো বেল পড়ার সময়ই না, এখন শ্রাবণ মাস পেরিয়ে সবে ভাদ্র মাস, তবে এ মাসে তো বেল পড়ে না, সেই চৈত্র বৈশাখেই তো বেল পড়ে। আচ্ছা দেখেও অবাক হয়ে গিয়েছিলাম, বেলটা না হয় রেখেই দিলাম। তো চলো একটু রেস্ট করতে না করতে তোমাদের দাদাভাই আবার হাজির হয়ে গিয়েছিল, সমস্ত রকম সবজি এবং আলু নিয়ে চলে এসেছিলো। তবে আলুগুলো দেখে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগছিল, আর আলুগুলো ছিল অবশ্যই চন্দ্রমুখী আলু। তবে আলু খায় কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালো, তবে চন্দ্রমুখী ছাড়া আলু অন্য কোনো আলুই পছন্দ করে না। দেখো 5 কেজি আলু এনেছে, আর আমার কাছে আলু এবং তেল ডাল আর সোয়াবিনটুকু থাকলেই কিন্তু বেশ মজা। দরকার নেই আমার অত অত সবজি। তবে কি করব, দেখো
দেখো হাজব্যান্ডের জন্য তো সবজি রান্না করতেই হয়, আর সেক্ষেত্রে নিজেকে একটু আধটু করে খেতেই হয়। হাটবার দেখে সবজি এনেছে, তো কি বলতো এখন সবজির দাম প্রচণ্ড পরিমাণে চড়া, আর যার কারণে সবজিটা অনেকটা পরিমাণে কমে গেলেও তো একদম কমে যায়নি। এনেছিল দেখো ঝিঙ্গে, পটল ঝিঙ্গে মানে পটলা ঝিঙ্গে বলে, বেগুন, আর এনেছিল বৈতাল, বাঁধাকপি, কুঁদরি, আর দেখো এই যে কাঁঠালি কলা। তবে কাঁঠালি কলাগুলো খেতে বেশ ভালোই লাগে, দুজনেই বেশ পরিমাণে পছন্দ করি। তো এইদিকে কাঁঠালি কলা এনেছিল, তবে মৌসুমি লেবু আগের দিনের অনেকগুলোই রয়ে আছে বলে আজকে আর নিয়ে এলো না। তাই ওইদিকে ফলের ঝুড়িতে মৌসুমি কয়েকটা আর এই যে কলাগুলো গুছিয়ে রাখলাম। ব্লগার বংইফিও থেকে বনু কমেন্ট করেছো, পুরোটাই দেখে নিলাম, লাইক দিয়ে পাশে থাকবে। অবশ্যই পাশে থাকবো, আর তুমিও পাশে থেকে এইভাবে সারাটা জীবন। আর তোমাদের এইভাবে পাশে থাকা কিন্তু আমার কিন্তু অবশ্যই প্রয়োজন। চলো রান্না বান্নাটা করে নিয়েছি একদম, আর কোনো রকমভাবে আসতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই ক্যামেরাটা করতে পারছিলাম না। একেই তোমরা তো সবাই জানো আমার রান্নাঘরটা প্রচণ্ড পরিমাণে দূরে। তাই দেখো আজকে করেছিলাম একটু পুঁইখাড়া দিয়েছিলাম, সোয়াবিন, আলু, বৈতাল দিয়ে একটু ঘন্ট, আর করেছিলাম আমসুটো দিয়ে ডাল, আর সঙ্গে ছিল একটু বেগুন ভাজা। বেশ খাওয়া দাওয়াটা সেরে তারপরে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। বৃষ্টি পড়ছে জানো তো, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর এই যে বর্ষাকালে আমাদের কিন্তু এই যে বাড়ির বাইরে বের হতে হয় যাদেরকে, প্রচণ্ড পরিমাণে কষ্ট, বর্ষাতেও কষ্ট, গরমেও কষ্ট, আমরা কিন্তু শান্তি অনুভূতি পাই না। দেখো আমরা মানুষ, আমরা কোনোটাতেই কিন্তু শান্তি অনুভূতি পাই না, কারণ বৃষ্টির দিনে বৃষ্টি হলেও ধরতেরি, গরমের দিনে গরম হলেও ধরতেরি, আবার শীতের দিনেও আবার এত শীত ভালো লাগছে না। তবে আমি একটা কথা বলবো, আমার কিন্তু বর্ষাতে কোনোটাই বেজার নেই। আমার বর্ষাকালে কাজকর্ম করতেও প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, শুধু একটাই ভয়, ওই যে স্লিপ খেয়ে না পড়ে যাই, আর এইটুকুনি ভয় ছাড়া আমার কোনো কিছুতেই ভয় নেই। চলো ওইদিকে রেডি হয়ে একটা ওষুধও খেয়ে নিলাম, ওষুধটা খেয়ে বাইরে বেরোলাম, কারণ আমার ওষুধ ছাড়া চলেই না। সকালে গ্যাসের ওষুধ, পরে আবার প্রেশারের ওষুধ, সঙ্গে আবার ভিটামিন ওষুধ, এই সমস্ত ওষুধ খেয়ে সারা দিন 3-4টে ওষুধ খেতে খেতে আর কোনো রকমভাবে ভালো লাগে না। সন্ধেবেলা এসে সন্ধে আরতিটা করলাম, আর আরতি দর্শনটা করে নিজের মতো করে সন্ধেটা দেখিয়ে দিলাম। তো তারপরে হাজব্যান্ডকে ফোন করেছিলাম কি খাওয়া দাওয়া করব। তো বাড়িতে চলেই এসেছিলো খুব তাড়াতাড়ি, এসে দেখো নুনের জারটাতে নুন ছিল না, নুনটা ভরেই দিল। তবে ক্যামেরাটা যাই করেছি ছুটতে চলে গিয়েছিল, ক্যামেরার সামনে খুব একটা আসতে চায়নি। তাই ভাবলাম রাতে একটু মুড়ি খাওয়া হয়েই যাবে, তো একটু বেসন ভাজা করে নিই। তো দেখো নিরামিষই আমরা সব সময় করি। তো ওইদিকে দিয়েছি কিছুটা আলু, আর দেশি টমেটো, কুঁদরি, সমস্ত রকম সবজি একটু কেটে কেটে দিয়ে বেসন ভাজাটা করতে শুরু করে দিয়েছিলাম। বেশ ভালো লাগে গো, বাইরের যেহেতু চপ আমি খাই না, আমার একদম ভালো লাগে না, পছন্দ করি না, তাই বাড়ির মধ্যে এইভাবে পকোড়া বানিয়ে খেতে আমার প্রচণ্ড পরিমাণে ভালোই লাগে। তাই দেখো গরম গরম বর্ষার দিনে পকোড়া ভাজা এবং মুড়ি। ব্যাস চলো বন্ধুরা, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছো, আমার সাথে আছো, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তবে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো সারাটা জীবন। আর তোমাদের ভালোবাসা আমার কিন্তু চাই, আর ভগবানের কাছে প্রার্থনা রাখছি তোমাদের পরিবার সুস্থ সবল থাকুক, এবং এইভাবেই কিন্তু একে অপরের পাশে থেকে আমরা এগোতে পারবো। তো মুচমুচে দেখো পকোড়াটা ভীষণ পরিমাণে লোভ হয়েছে, তাই না? বেশ পরিমাণে আনন্দ সহকারে খেয়েছিলাম। তবে তোমরা কারা কারা খেতে চাও আমার বাড়িতে চলে এসো। চলো টাটা, রাধে রাধে।